বাবু রঞ্জিত কুমার সাহা, যিনি আমাদের শিক্ষক সমিতির গর্ব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট মেম্বার, এবং তিনি এই শিক্ষক সমিতি নিয়ে সারা বিশ্বের বিভিন্ন দেশে প্রসার ঘটাইছেন, আমাদের শিক্ষক সমিতির সুনাম সুখ্যাতি বয়ে আনছেন। উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় কমিটি অর্থ সম্পাদক প্রবীর দাস, উপস্থিত আছেন কেন্দ্রীয় শিক্ষা গবেষণা সম্পাদক আমাদের শামসু ভাই, এবং আমাদের টাঙ্গাইলের সভাপতি মামুন ভাই। আজকের আরও উপস্থিত আছেন বিশিষ্ট রাজনীতিবিদ এবং বিশ্ব মুক্তিযোদ্ধা জনাব হারুন রশিদ, এবং উপস্থাপক এবং আজকের সবার আমাদের বাংলাদেশ বিটিএর সাধারণ সম্পাদক জনাব শামীম আল মামুন, উপস্থিত শিক্ষকবৃন্দ, সকলকে আসসালামু আলাইকুম। প্রতিকূল পরিবেশের কারণেই আজকের এই সবার এই ক্ষীণ অবস্থা আপনারা দেখছেন। এটা প্রতিকূল পরিবেশের কারণে হয়েছে, নতুবা এটা হওয়ার কথা না। তা আমাদের এই 17 সেপ্টেম্বর সম্পর্কে আলোচনা করতে গেলে আমার এটার পটভূমি কিছু বলতে হয়। আমি তো পাকিস্তানের নাগরিক ছিলাম, সেই হিসাবে একটু বাড়াইয়ে কই আর কি। 1958 সালে ফিল্ড মার্শাল আইয়ুব খান ক্ষমতা নিলেন, সামরিক সরকার। ক্ষমতা নিয়ে তিনি একটা শিক্ষানীতি চালু করলেন, শরীফ কমিশন। এই শরীফ ছিল পাকিস্তানের শিক্ষা বিভাগের সচিব, এবং শিক্ষার অনেকগুলো তার গুণাগুণ ছিল সত্য, কিন্তু আইয়ুব খান তাকে দিয়েছেন 11 সদস্য বিশিষ্ট একটা কমিটি করে দিলেন, সেটা তিনি রিপোর্ট পেশ করলেন। আইয়ুব খান দিলেন ক্ষমতা নেওয়ার 2 মাস পরেই, আর 2 মাসের মধ্যেই, আর উনি 1 বছরের ভিতর তার 59 সনে ক্ষমতা রিপোর্টটা পেশ করে দিলেন, এবং 62 সন থেকে এটা কার্যকর শুরু করে দিলেন। 62 সন যখন কার্যকরী শুরু করলেন, তার আগেই মানুষ খেপে উঠছে। তিনি যখন প্রকাশ করলেন যে এইটার ভিতরে কি কি আছে যিনি দেখাইলেন, সেগুলো নিয়ে মানুষের ভিতরটা, এই দেশে বাঙালিদের ভিতরে, বিশেষভাবে বাঙালিদের ভিতরে একটা বিরূপ মনোভাব সৃষ্টি হলো। কারণ আমরা বাঙালি, বাংলা ভাষায় কথা বলি, কিন্তু সেখানে উর্দুর কিছু ভাব এটার ভিতরে পরিলক্ষিত হইল, যে উর্দু ভাষা এটার ভিতরে থাকা লাগবে। এই দেশের কবি সাহিত্যিক তাদের যে ভাষা, যে সমস্ত কবিতা লিখছিলেন, সেই কবিতাগুলিকে তারা আবার সংস্কার শুরু করে দিলেন, শব্দের সংস্কার শুরু করে দিলেন। সকালে উঠিয়ায় আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন বাল হয়ে চলি। এই কবিতাটা তাদের কাছে এটা ভালো লাগে নাই, তারা এটার সংস্কার করে দিলেন, যে নজরুল এই কবিতাটা সংস্কার করা লাগবে। ফজরে উঠিয়া আমি দিলে দিলে বলি, সারাদিন আমি যেন ন্যাক হয়ে চলি। কিছু কিছু উর্দু ভাষা তাদের ভিতরে ঢুকাই দিল, রবীন্দ্র চর্চা বন্ধ করে দিল। রবীন্দ্রনাথ অনেক কবিতায় পরিবর্তন করে দিল, নজরুলের অনেক কবিতায় তারা পরিবর্তন করলো। এই ধরনের কাজ তারা শুরু করলো। এই যে তারা শরীফ কমিশনের কথা ছিল, অবৈতনিক শিক্ষা, অবৈতনিক শিক্ষা এটা একটা কল্পনা প্রসূত, অবাস্তব। এটা কি অবাস্তব হইতে পারে? শিক্ষা সারা দেশে এখন কিভাবে চলছে, আমাদের বাংলাদেশে বা কি চলছে, আমি সেটা একটু পরে আসতেছি। আমরা কি যে তখন যে বলছিল শিক্ষা, প্রাথমিক শিক্ষা, এর শিক্ষাই, তখন ওই কমিশনে বলেছিল প্রাথমিক শিক্ষাই একমাত্র শিক্ষা, এরপরে আর বেশি শিক্ষার কোনো প্রয়োজন নাই। ওই রিপোর্টে বলা হয়েছে, শরীফ কমিশন রিপোর্টে। কিন্তু আমরা দেখতেছি আমাদের দেশে তো এখন প্রাথমিক শিক্ষা 8ম শ্রেণী পর্যন্ত জাতীয়করণ করা হয়েছে, ফ্রি করা হয়েছে। তখন তারা বলছে এটা অবাস্তব, কিন্তু সেটা দেখলাম এখন দেখতেছি সেটা মিথ্যা প্রমাণিত হয়েছে। তারা বলছিল যে উচ্চ শিক্ষা শুধু ধনিক শ্রেণীর জন্য, গরিবের জন্য শিক্ষা আসে নাই। এই একটা নিছু কথা বাংলাদেশের শিল্পী সাহিত্যিক সবার মনে দুঃখ জাগাইছে। তবে সেই দুঃখের পরিপ্রেক্ষিতে সারা দেশের মানুষ জেগে উঠছে। শরীফ কমিশনে বলা ছিল যে বিশ্ববিদ্যালয়গুলো শুধু আলেম তৈরি করবে, খাঁটি আলেম তৈরি করবে, এবং বিশ্ববিদ্যালয়ে কোনো স্বায়ত্তশাসন থাকবে না। আজকে
স্বায়ত্তশাসন থাকবে না, এবং এই শিক্ষা কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শুধু সরকার নিয়ন্ত্রণ করবে, এবং সরকার নিয়ন্ত্রণ করবে, সেখানে কোনো রাজনীতি করতে পারবে না, সরকারের কথার বাইরে কোনো কিছু কাজ করা যাবে না। আজকে বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলি আমরা স্বায়ত্তশাসন ভোগ করতেছি, ইচ্ছা মতো আমরা স্বাধীনভাবে কাজ করতে পারতেছি, কিন্তু পাকিস্তানিরা সেটা করতে দিতে চাইল না। শরীফ কমিশনে সেইভাবে রিপোর্ট প্রকাশ করা হলো। আজকে শিক্ষার সংকোচন তারা যেটা শুরু করলো, সেটা আমরা এই আন্দোলনের ৬২ আন্দোলনের ফলেই সে শিক্ষার প্রসার ঘটল। যদি শিক্ষার প্রসার করলো, সেই কমিশনে একটা কথা ছিল যে ডিগ্রি কোর্স থাকবে 3 বছরের, পাস কোর্সটা যেটা এখন 2 বছর, এটা 3 বছর থাকবে। কিন্তু পাস কোর্স যদি 3 বছর থাকে এবং ইংরেজিটা যদি বাধ্যতামূলক থাকে, সব কিছু যদি 6 থেকে সব কিছু যদি বাধ্যতামূলক থাকে, তাহলে এই দেশের শিক্ষার তৎকালীন সময় এখন যেরকম শিক্ষার যে প্রসার আমরা দেখতেছি, হয়তো ইংরেজি এখনকার জন্য হইল সমুচিত হইতো, তখনকার সময় সমুচিত ছিল না যে ইংরেজিটা বাধ্যতামূলক থাকলেই চলবে, কারণ তখন তো আমাদের দেশের মানুষ শিক্ষার এত হার ছিল না। শিক্ষকদের জন্য কাজের ঘন্টা নির্ধারণ করে দেওয়া হয়েছে 15 ঘন্টা। আমরা আজকে 7 ঘন্টা 8 ঘন্টাই করতে পারি না, তখন 15 ঘন্টা করে দেওয়া হয়েছিল। তবে আমরা এখনো 15 ঘন্টা কাজ করতে হয় আমাদের, কারণ আমাদের খাতা দেখা লাগে, বাড়িতে যে একটু রিসার্চ করা লাগে, হিসাবে আমাদের 15 ঘন্টা লেগে যায়। কিন্তু তখন তারা 15 ঘন্টা স্কুলে নির্ধারণ করে দিয়েছে, শিক্ষকরা 15 ঘন্টা কাজ করবে। এই সমস্ত জিনিসগুলো 5 নম্বর, তারা 5 নম্বর ধরে দিছে, 50-এ পাস, 60-এ সেকেন্ড ডিভিশন, আর 70-এ ফার্স্ট ডিভিশন। কিন্তু তখন ছাত্রছাত্রী পাওয়া যায় না ফার্স্ট ডিভিশন, যদি তখন ফার্স্ট ডিভিশন তো বিশ্রেই পাওয়া যেত না। 70 পাওয়া, 100-এর ভিতরে 70 পাওয়া ছিল কঠিন ব্যাপার। এই ধরনের ব্যবস্থা ছিল। তারপরে আমাদের এই দেশে শিক্ষার যে ব্যয়টা, এরা বলছে যে সস্তায় কোনো শিক্ষা নাই, শিক্ষা কোনো সস্তায় শিক্ষা হইতে পারে না। শিক্ষা যদি হয় সেটা হবে ধনীদের জন্য, অর্থাৎ শিক্ষার জন্য ব্যয় করতে হবে, ব্যয় ছাড়া, শিক্ষার ব্যয় ছাড়া, শিক্ষার জন্য ব্যয় ছাড়া কোনো শিক্ষা গ্রহণ করা যাবে না। মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, কারিগরি, এ সমস্ত শিক্ষাগুলি সাধারণ মানুষের জন্য না। এই যে আইনগুলি করলো, এর জন্য বাংলার ছাত্র সমাজ ফুঁসে উঠছ। তার জন্য ৬২-র ফেব্রুয়ারি মাস থেকে আন্দোলন শুরু হয়েছে। পর্যায়ক্রম হইতে হইতে জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে যাইয়া এটা প্রবল আকার ধারণ করল, এবং 17ই সেপ্টেম্বর সারা দেশে হরতাল ঘোষণা করাইল। সেই হরতালে আমাদের তরুণ ছাত্র বাবুল মারা গেল, বাস কন্ট্রাক্টর বাবুল মারা গেল, গৃহকর্মী অজিউল্লাহ মারা গেল, টঙ্গী শ্রমিক নেতা সুন্দর আলী মারা গেল, আর অনেক অজস্র নেতা গ্রেপ্তার হইল, অনেক আহত হইল। সারা বাংলাদেশে এটার প্রভাব বিস্তার করল। সেই পরিপ্রেক্ষিতে আইয়ুব খান তার মাথা নত করতেছে না। সে আইয়ুব খান যখন এটা নিয়ে চরম আকার ধারণ, ফিল্ড মার্শাল আইয়ুব খান সামরিক শাসক, এই দেশে তখন সামরিক শাসনের ভয়ে মানুষ ভীত ছিল। আজকাল হয়তো সেনাবাহিনীর মানুষ ভয় পায় না, কিন্তু তৎকালীন সময় মানুষ ভয় পেত। সে ভয়ের ভিতরও এই ছাত্ররা আন্দোলন করে চালিয়ে গেল। 17 সেপ্টেম্বরের পরে 24শে সেপ্টেম্বর আবার পল্টন ময়দানে বিশেষ ছাত্র সমাজ একটা সমাবেশের আয়োজন করলো। ছাত্ররা সেই সমাবেশের আয়োজনের ভিতরে সেখানে আইয়ুব খান এটার বিরুদ্ধে কঠোর আন্দোলন যখন ঘোষণা করলো, তখন আইয়ুব খান এই তার শিক্ষানীতি স্থগিত করল। তখন থেকে, সেদিন থেকে 24শে সেপ্টেম্বর পল্টন ময়দানে বলা হলো যে 17ই সেপ্টেম্বর হবে শিক্ষা দিবস, 17ই সেপ্টেম্বর হবে শিক্ষা দিবস। এটা কোন সনে বলা হয়েছিল? সেই ৬২-র 24শে সেপ্টেম্বর এই কথা বলা হয়েছে, পল্টন ময়দান থেকে কথা বলা হয়েছিল। সাথী বন্ধুগণ, আসলে আজকে আমরা শিক্ষায়, এই যে শিক্ষা দিবসের কথা আমরা
ভুলে যাই, মনে করি না আসলে শিক্ষা দিবসের কারণে আমরা কতটুকু সফল হয়েছি, কতটুকু ব্যর্থ হয়েছি, এই কথাটা একটু না বললে অনেকের মনে হয় যে এটা আমরা আসে বা কি করলাম। আজকে যদি সেই 17 সেপ্টেম্বর না আসতো, 17 সেপ্টেম্বর না হইতো, ওরা যদি শহীদ না হইতো, তাহলে আমরা আপনারা যে শিক্ষকতা করি, এই শিক্ষকতার এই মূল্যটা আমরা পাইতাম না। আজকে প্রাথমিক বিদ্যালয়ে জাতীয়করণ করা হয়েছে, 8ম শ্রেণী পর্যন্ত এখন জাতীয়করণ করা হয়েছে, আস্তে আস্তে পর্যায়ক্রমে আরো হবে। আমরা মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ চাই। মাধ্যমিক শিক্ষাও অনেক স্কুল এখন সরকারিকরণ, অনেক স্কুল সরকারি হয়েছে, কিছুতে পাই নাই তাই না। কোন আন্দোলনে বিধা যায় না, কোন আন্দোলন বিধা যাইতে পারে না। সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতেই আমাদের প্রাইমারি স্কুলগুলি জাতীয়করণ হয়েছে এবং হাই স্কুলগুলি জাতীয়করণের জন্য আমরা আন্দোলন করতেছি এবং আন্দোলন আমাদের চলতেছে। আমাদের এই যে এই ইউনিভার্সিটিগুলিতে, আজকে ইউনিভার্সিটিগুলি স্বায়ত্তশাসন আছে, তখন স্বায়ত্তশাসন ছিল না এবং ইউনিভার্সিটিতে রাজনীতি করতে পারবে না, যারা রাজনীতি করবে তাদেরকে বের করে দেওয়া হইতো। সেইটাও ছিল আইয়ুব খানের আমলে। কিন্তু আইয়ুব খান যখন এটা পারে নাই, তখন 66 সনে আবার হামিদুর রহমান কমিশন গঠন করলো। হামিদুর রহমান কমিশন গঠন করা সেটাকে আবার তিনি ওই পুরানো জিনিসটাকে আবার চালু করতে চেষ্টা করছিলেন, কিন্তু সেটাও তিনি ব্যর্থ হলেন। কারণ গণ আন্দোলন 62কে কেন্দ্র করে 6 দফা আন্দোলন, তারপর 69 গণ অভ্যুত্থান হলো। সেই গণ অভ্যুত্থানে আইয়ুব খানের পতন হলো। আইয়ুব খান যখন চলে গেল, তখন ইয়াহিয়া খান আসলো। কিন্তু ইয়াহিয়া খান আইসা বসে নাই, তিনিও একটা শিক্ষা কমিশন করলেন, এয়ার মার্শাল নূর খানকে দিয়া, নূর কমিশন। ঠিক এমনি ভাবে কমিশন আমরা অনেক দেখলাম, এই বাংলাদেশও ডজনখানিক কমিশন দেখলাম, কোন কমিশনে সূর্যের আলো দেখে নাই। 2010 সনে একটা শিক্ষা কমিশন হয়েছিল, সেই কমিশন 2010 সনের কমিশনে ভাবছিলাম যে এটা সূর্যের আলো দেখবে, এটা দিয়ে আমরা কিছু পাবো। দেখা গেল গত সরকারও সেই শিক্ষা কমিশনটা বাস্তবায়ন করা যায় নাই। এই জন্য ডজনখানিক, স্বাধীনতার পরে ডজনখানিক কমিশন হয়েছে, কোন কমিশনে আমাদের কিছু করা যায় নাই। তাই একটা কথা বলতে চাই যে এই যে শিক্ষা কমিশন 62কে কেন্দ্র করে 66কে কেন্দ্র করে 69 কেন্দ্র করে 71-এর মুক্তিযুদ্ধ, পর্যায়ক্রমে একটাকে কেন্দ্র করে আরেকটা হয়েছে। আমরা সবগুলো দিন, ঐতিহাসিক দিনকে আমরা স্মরণ করি। সেই ঐতিহাসিক দিনকে স্মরণ করি, কিন্তু ঐতিহাসিক স্বীকৃতি আমরা পাই নাই। শুধু 52-এর ভাষা আন্দোলনের স্বীকৃতি পাইছি, আর কোনো আন্দোলনকে আমরা স্বীকৃতি পাই নাই। তাই আমার দাবি, বিটিএর দাবি যে 17 সেপ্টেম্বরকে শিক্ষা দিবস হিসাবে সরকার ঘোষণা করুক। এটা হলো কারণ ইতিহাসের শিক্ষা প্রতিক্রিয়াশীল শক্তি, প্রগতিশীল শক্তির কাছে সবসময় মাথা নত করতে বাধ্য। দানবের পরাজয়, মানবের বিজয়, এটি ইতিহাসের শিক্ষা। তাই পাকিস্তানের শাসক গোষ্ঠীর সেইগুলি পতন হয়ে গেছে। যারাই দানব হয়ে উঠছে, মানবের কাছে তাদের পরাজয় হয়েছে। এটাই ইতিহাসের শিক্ষা। তাই আমাদের শিক্ষার লড়াই চলমান প্রক্রিয়া, আমাদের শিক্ষার যে লড়াই এটা চলবে। সেটা আমাদের বাংলাদেশ শিক্ষক সমিতি জাতীয়করণ আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং এটা চলমান প্রক্রিয়া। আমরা এই ব্যাপারে পিছপা হব না। যতদিন আমরা শিক্ষার আন্দোলনকে বেগবান করতে না পারবো, ততদিন আমাদের এই কোনো দাবি আদায় আমরা করতে পারবো না। তাই আমাদের দাবি আদায়ের জন্য হাতিয়ার হলো আন্দোলন, সংগ্রাম, এগুলি আমাদের করতে হবে, চালিয়ে যেতে হবে এবং এই চলমান প্রক্রিয়া কার্য যেন ঠিক থাকে সেজন্য সবাইকে সচেতন হইতে হবে। আমাদের শপথ, বিটিএর কার্যক্রম অবশ্যই সক্রিয়ভাবে আমরা চালিয়ে শিক্ষা জাতীয়করণ করব এবং শিক্ষার আন্দোলন করব। এদেশের অভিভাবকদের অভিভাবকগণ যাতে শিক্ষার সুফল পাইতে পারে, সে ব্যাপারে আমরা
বা বিটিএ সকল কার্যক্রম চালিয়ে যাবে এবং শিক্ষানীতি 2010 বা 10 যথাযথভাবে পালন করা, সরকার যেন যথাযথ কার্যকর করে সেই ব্যাপারে সরকারের কাছে আমাদের দাবি। আমরা আমাদের এই বিটিএ বাংলাদেশ শিক্ষক সমিতি ৬২ আন্দোলনকে স্মরণ করে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং সারা দেশে আমাদের এটার অনেক জায়গায় এটার প্রভাব আছে। অনেকে বলছেন যে এটা কোনো জায়গায় আমরা শুনি না, আমাদের বরিশালে আছে, চট্টগ্রামে আছে, এগুলি পালিত হচ্ছে। তো আমি বিশ্বাস করি যে আমাদের এই বিটিএ এই সংগ্রাম, শিক্ষার সংগ্রাম চালিয়ে যাবেন, শিক্ষার সংগ্রাম থাকবে এবং যদি আমরা এই সংগ্রাম চালিয়ে যেতে পারি এবং জাতীয়করণ করতে পারি, শিক্ষকদের অধিকার আদায় করে দিতে পারি, শিক্ষার প্রসার করতে পারি, তাহলে বাবুল, মুস্তফা, অজিউল্লাহ এবং সুন্দর আলী যারা মারা গেছেন তাদের আত্মার শান্তি পাবে। সবার আত্মার শান্তি কামনা করে ৬২তে যারা মারা গেছেন সবার এই আত্মার শান্তি কামনা করে আমরা বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএর উপদেষ্টামূলক সদস্য, সাবেক সাধারণ সম্পাদক জনাব অধ্যক্ষ আবুল কাসেম মিয়া তার অত্যন্ত সুন্দর তথ্যবহুল বক্তব্য দেওয়ার জন্য। তার বক্তব্যে উঠে এসেছে 1962 যে প্রেক্ষাপটে শিক্ষা আন্দোলন হয়েছিল এবং শিক্ষা আন্দোলনের যে ফলাফল, শিক্ষা আন্দোলনের প্রভাব, বর্তমান সময়ে যে তার একটা প্রভাব আছে তার বিষয়ে আলোচনা করেছেন। আসলে শিক্ষা আন্দোলন বা শিক্ষার পরিবর্তন বা শিক্ষাক্ষেত্রে বিভিন্ন বিষয়ে আন্দোলনটা চলমান থাকবেই। আর সবসময় বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ শিক্ষার সংস্কার, শিক্ষাকে যুগোপযোগী করা, সময়োপযোগী করার জন্য আন্দোলন করে এবং শিক্ষকের অধিকার, শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ের জন্য সবসময় রাজপথে সংগ্রাম এবং আলোচনা তীব্রতা থাকে। তাই ধারাবাহিকতা বর্তমানে বাংলাদেশ শিক্ষক সমিতি মাধ্যমিক সহ শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ আন্দোলনে তারা আছে। আমরা মনে করি যে বিটিএর মাধ্যমেই শিক্ষকদের প্রাণের দাবি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ সেটা অর্জিত হবে। আজকের এই শিক্ষা দিবসে আমাদের মূল সংকল্প থাকবে যে আমাদের বিটিএর নেতৃত্বেই শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ হবে, এই প্রত্যয় ব্যক্ত করে এই পর্যায়ে বক্তব্য অনুরোধ করছি। যার বক্তব্য শোনার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি আমাদের বাংলাদেশ শিক্ষক সমিতি তথা সারা বাংলাদেশের শিক্ষক সমাজের আইকন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং যার মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন শিক্ষকের ইতিহাস, শিক্ষক আন্দোলনের ইতিহাস সমৃদ্ধ অনেকগুলো বই উনি লিখেছেন। এবং মনে করি যে বর্তমান বর্তমান যুগে যেখানে একটু আগে বিভিন্ন আলোচক বলেছেন যে অধ্যবসায় বিমুখ, পড়া বিমুখ, বই বিমুখ জাতি, তারপরেও আমাদের রঞ্জিত দা বর্তমান প্রেক্ষাপটে তার যে মেধা, তার যে অভিজ্ঞতা দিয়ে আমাদের শিক্ষক আন্দোলন, বিভিন্ন শিক্ষক নেতা, সেই চৌধুরী খুরশিদ আলম, হেনা দাস, এদের অতীত ইতিহাস, এই বিষয়ে অনেক বই লিখেছেন এবং বর্তমানে যতটুকু জানি তার আরো 2-3টা বই উনি লিখতেছেন। সেই বিশিষ্ট লেখক, আমাদের শিক্ষক সমাজের আইকন, আমাদের গর্ব এবং অহংকার, আমাদের বাংলাদেশ শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে উপদেষ্টা মণ্ডলীর অন্যতম উপদেষ্টা জনাব বাবু রঞ্জিত কুমার শাহ এখন বক্তব্য রাখবেন। শিক্ষা দিবস উপলক্ষে আলোচনা সভার মূল বক্তব্য উপস্থাপন করবেন আমাদের বাবু রঞ্জিত কুমার সাহা। পরন্ত বিকালে আমি খুবই কৃতবোধ করছি আজকের দিবসটি উদযাপনের জন্য। আমরা বাংলাদেশ শিক্ষক সমিতির ব্যানারে ক্ষুদ্র পরিসরে হলেও আমরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এবং সমিতির প্রতি দরদ ভালোবাসা নিয়ে আমরা উপস্থিত হওয়ার তার জন্য আমার খুব ভালো লাগছে এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের সভাপতিত্ব করছেন আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতির সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি বেগম নুরুন নাহার এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন আমাদের সংগ্রামী সাধারণ সম্পাদক আমাদের জুয়েল ভাই। আমাদের সকলের নাম বলা উচিত, কিন্তু 1 ঘন্টা 45 মিনিট যাওয়াত আমরা বক্তব্য শুনতেছি। আমি যদি 10 মিনিট বলি তা 2 ঘন্টা হয়ে যাবে, তারপরে আবার নাস্তা আছে, বাড়িতে যাওয়ার তাগদা আছে।
তা আমি দুঃখিত যে সকলের নাম বলার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি দুইজনের নাম বলবো। একজন আমাদের অতিথি হিসাবে আছেন শ্রমিক নেতা হারুন ভাই এবং আমাদের বর্ষিয়ান শিক্ষক নেতা কাশেম সাহেব। সকলের নাম আমি বললাম বইলা মানে গৃহীত হবে, আমি সেটা অনুরোধ করছি। আমার কাছে আজকে এখানে সংখ্যা কত আসছে এটা বড় ফ্যাক্টর না, কিন্তু আমি কৃতবোধ করছি এই জন্য যে আমাদের 3 জন বোন আসছে নতুন, যারা আমাকে প্রথম দেখছে এই সমিতির অফিসে, হয়তো প্রথম আসছে, হয়তো বলছি, কিন্তু তারা আজকে একটা নতুন বার্তা নিয়ে যাবে। দেখছেন, কিন্তু নতুন বার্তাটা কি? যদি আমরা ঢাকা শহর ঘুরি, অমুক চত্বর, দোয়েল চত্বর, অমুক চত্বর, অমুক জায়গায় এমন স্থাপনা, আমি 100 স্থাপনার নাম বলতে পারবো, আপনারা আমার চেয়ে বেশি বলতে পারবেন, কারণ তরুণরা প্রবীণের চেয়ে বেশি মেধাবী, এটি প্রমাণিত বর্তমানে। কিন্তু যদি জিজ্ঞাসা করি 100 গ্রাজুয়েটকে লাইন ধরিয়া ঢাকা শহরে কোন জায়গায় শিক্ষা অধিকার চত্বর আছে বলো দেখি, বা বলেন দেখি, আমার বিশ্বাস 100 জন গ্রাজুয়েটের মধ্যে 50 জন গ্রাজুয়েটে শিক্ষা অধিকার চত্বর কোথায় আছে জানে না। এই শিক্ষা ভবনের সামনে একটি চত্বর আছে, সেই চত্বরে শিক্ষা অধিকার চত্বর। এই আজকের দিনেই অধিকার আদায়ের জন্য যারা শহীদ হয়েছিলেন, যাদের নাম ইতিমধ্যে আলোচনা হয়েছে, মুস্তফা, ফজলুল্লাহ, বাবুল সহ অনেকেই, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য সংক্ষিপ্তভাবে শেষ করার জন্য শুরু করছি। আমরা সবাই জানি যে আমরা ভারতবর্ষের নাগরিক ছিলাম। 47 সনে দেশটা ভাগ হয়েছে এবং আমরা পাকিস্তান নামক একটি রাষ্ট্র তৈরি করছি। আমরা একটা মানে মোটু ছিল, উদ্দেশ্য ছিল, এই উদ্দেশ্য সম্বন্ধে আলোচনা করার কোনো স্কোপ নাই। কিন্তু 47-এর পরে আমরা যে কারণে স্বাধীনতা আনলাম, পাকিস্তান এবং ভারত ভাগ হইল, আমরা পাকিস্তান নামক একটি রাষ্ট্রের জন্ম হইল। আমরা পাকিস্তানের শুরুর পর্বের থেকে বঞ্চনা বৈষম্যের শিকার হওয়া শুরু করলাম, যা হইল ভাষা আন্দোলন। এবং 52-এর ভাষা আন্দোলনের পরে আমরা দেখলাম যে পাকিস্তান হওয়ার পরে প্রথম শাসনতন্ত্র কনস্টিটিউশন হইল 1956 সালে। এর আগ পর্যন্ত আমাদের যে সমিতিটা ছিল, এই সমিতিটার নাম কি ছিল? বাংলাদেশ শিক্ষক সমিতি। এর আগে পূর্ব পাকিস্তান শিক্ষক সমিতি, এর আগে ছিল নিখিল বঙ্গ প্রথম, তারপরে ছিল ইপিটিএ, ইস্ট পাকিস্তান টিচার্স অ্যাসোসিয়েশন, এটা হয়েছিল। এর আগে ছিল ইস্ট বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন। 56 সনের পরে এটার নাম হইল ইস্ট পাকিস্তান টিচার্স অ্যাসোসিয়েশন। আমরা তো ইতিহাস জানি না। 58 সনে প্রথম শিক্ষকরা আন্দোলনে নামলো। এই আমাদের ছোট বোনেরা যারা শিক্ষকতার পেশায় ঢুকছে, তারা বললো স্যারের কি মাথা ঠিক আছে? কিন্তু ইতিহাস বলে 5 টাকা বেতন ছিল। 58 সনে যখন আন্দোলন শুরু করে, শিক্ষকদের মহার্ঘ ভাতা ছিল 5 টাকা, এবং এই আন্দোলনের ফলে 30 টাকা হয়েছে, 6 গুণ বাড়ছে। আপনাদের আন্দোলনের ফলে 6 গুণ বাড়বো? এই বর্তমান সরকার তত্ত্বাবধায়ক ভবিষ্যতে যারা আইব বাড়াইব, বাড়ি ভাড়া 1000 জায়গা 1500 বা 2000 অনেক বাড়ছে। কিন্তু 58 সনে 5 টাকার থেকে 30 টাকা হয়েছে। যখন 8 টাকা 10 টাকা মন চাল পাওয়া যাইত 58-এ, বা 15 টাকা মনে চাল পাওয়া যাইত, আর 1 কেজির চালের দাম এখন 90 টাকা 85 টাকা। তখনকার দিনের অতীত যদি শ্রীমন্ত মানে মন্থন করতে যাই, রুমন্থন করতে যাই, তাহলে এটা বলবে। 58 সনে যে বলা হয়েছে, আমাদের পাকিস্তানের প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল মোহাম্মদ আইয়ুব খান, যাকে লৌহ মানব বলা হইতো, সামরিক শাসন জারি করা হয়েছে। সামরিক শাসনের আমরা দেখছি অভিজ্ঞতা আছে, কিন্তু পাকিস্তানের সামরিক শাসন মানে অনেকেই বলতো তখন যে সামরিক শাসনের নাম শুনলে, সামরিক আইনের নাম শুনলে প্রস্রাব পড়তো সব, অর্থাৎ কাপড় চোপড় নষ্ট হয়ে যেত, এত মানুষের ভয় ভীতি ছিল। এই লৌহ মানব এর ছাত্র, কার ছাত্র? আলিগড় বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক SM শরীফ, তার নামে একটা শিক্ষা সংস্কারের জন্য একটা কমিশন করলেন। 58 সনে উনি ক্ষমতায় আইসায়। এই কমিশনের সদস্য ছিল 10 জন। পূর্ব পাকিস্তানের উল্লেখ করা প্রয়োজন, আমরা জানি
টোটাল জনসংখ্যার 56% ছিল আমরা এই পূর্ব পাকিস্তানের লোক বাঙালিরা। আর এরা সংখ্যায় কম, কিন্তু ভৌগোলিক অবস্থানে তারা জায়গা বড়, কিন্তু মানুষ আমরা বেশি। কিন্তু এই দেখেন বৈষম্য কোথায়, এই 10 জনের মধ্যে সংখ্যার দিকে আছে 5/5 করো বা 6 আর 4 ইস্যু হয়, কিন্তু আমরা ছিলাম সংখ্যায় ছিলাম 4 জন। এই 10 জনের মধ্যে 4 জন কারা? একজন হইল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তিনি হলেন মমতাজ উদ্দিন। আর একজন হলেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান, তখন বোর্ড কিন্তু একটাই ছিল, পরবর্তী সময় বোর্ড হয়েছে, এখন তো জানেন কয়টা, আব্দুল হক। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আতুয়ার রহমান, এবং ঢাকা যেটা বুয়েট এখন ঢাকা ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল, তার অধ্যক্ষ ডক্টর M.A. রশিদ। তারা মিলিয়া একটা কমিশন করছে। এই কমিশনের একটা রেজাল্ট হয়েছে, একটা রিপোর্ট দিছে। রিপোর্টটা দাখিল করছে 1958 সনের 30শে ডিসেম্বর, এবং এই কমিশনটা হয় এবং 59 সনের 26শে আগস্ট এই রিপোর্টটা দাখিল করছে। দাখিল করার পর যে কথাগুলি ইতিমধ্যে আলোচিত হয়েছে আমি যাব না, মোটা থাকে 3টি পয়েন্ট। যে আমরা বাজারে যাই, টাকা দিয়ে সদাই কিনি, যত ভালো টাকা খরচ করতে পারবো। যেমন আমি আমার সন্তানের জন্য যদি একটা শার্ট কিনতে যাই, তখন জিজ্ঞেস করবো দোকানে গিয়া কোনটা করে 1200, 800, 600। আমার এবিলিটি অনুসারে আমি 600টা কিনবো, এবিলিটি যদি ভালো থাকে 1200টা কিনবো। এটাতে মোটামুটি একটা এবিলিটির প্রশ্ন আছে, সক্ষমতা, যে পড়াশোনা করবে সেই। এটা বাজারে আম জনতা মাগনা ফলানো যাইতো না। গ্রামের বাসায় টাকা পয়সা দিয়ে যেমন জিনিস কিনতে হয়, তেমন শিক্ষাটাও কিনতে হবে। আর আমাদের শত শত মানুষের ত্যাগ এবং তিতিক্ষার বিনিময়ে এখন আমাদের স্লোগান কি? এডুকেশন ফর অল, শিক্ষা সকলের জন্য। 5টি জাতীয় মৌলিক আমাদের আকাঙ্ক্ষা: অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। তাইলে এই 5টা মানুষের মৌলিক যে অধিকার, এই অধিকারের মধ্যে শিক্ষা। ইতিমধ্যে আলোচনা হয়েছে, বক্তারা বলছেন যে শিক্ষা হইল মানুষ তৈরি করার একটা হাতিয়ার। আমি যদি আজকে শিক্ষা অর্জন না করতাম তাহলে এই আসতাম না, সমাজ এইভাবে আসতো না। তো যাই হোক, 1962 সনটা আসলো। বিস্তারিত কথা বলার তো সুযোগ একেবারেই কম, যেহেতু সময় কম। 17ই সেপ্টেম্বর হঠাৎ করে তো আসে নাই। আমাদের প্রবীরবাবু বলছেন এটা এই আন্দোলনটা করতো 52-এর পরে 62, বক্তৃতায় বলে, সংগ্রামের সময় আমাদের হাত তুলে বলে আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশ, তার আগে আমরা 69-এর গণ অভ্যুত্থান, আমরা 66-র 6 দফা, 62-র শিক্ষা আন্দোলন, 52-এর ভাষা আন্দোলন, এইভাবে কথা বলেন না রাজনৈতিক নেতারা। কিন্তু কেউ কি বলে যে ভাই 66-র শিক্ষা আন্দোলনটা কি? যে বক্তৃতা করছে হ্যাঁ কিন্তু জানে না না, এটাও জানে না, কইতেছে গর্ব কথা বলতেছে। এই অবস্থা 66-62 সম্বন্ধে বললে অনেক সময় লাগবে। তবে সংক্ষেপে এইটার নেতৃত্বে ছিল ঢাকা কলেজ। আমরা জানি ঢাকা ইউনিভার্সিটি প্রাচ্যের অক্সফোর্ড নামক খ্যাত। এই যে বিগত আন্দোলন গেল, সে ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা, তরুণ ছেলেরা রক্ত ঢেলে দিছে এবং সারা দেশের আম জনতা নামছে রাস্তায় এবং একটি পরিবর্তন আসছে। সেই পরিবর্তন মানুষের সময় বলে দেবে যে আমরা পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা আমাদের ধারণ করে আমরা কতটুকু বাস্তবায়ন করতে, সময় বলে দেবে। তো আমাদের একটা পরিবর্তন চাইছিলাম আমরা বৈষম্যের বিরুদ্ধে। ঢাকা কলেজের তখন ছাত্র সংসদ ছিল। এই যে এখন আমারও বয়সে বড় আমাদের কাজী ফারুক আহমেদের নাম শুনছেন, উনি ছিল তখন, কিন্তু দেখেন একটি মানুষের জন্য মূল নেতা ছিল, কিন্তু কাজী ফারুক আহমদ তখন ওই ছাত্র সংসদের জিএ ছিল। তারা ঢাকা ইউনিভার্সিটিতে আইসা ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা তখন একত্রিত হয়েছে এবং ওই দিন মারা গেল কেমনে? নিশ্চয়ই গুলি হয়েছে। তো গুলি করার জন্য তারা 144 ধারা ভঙ্গ করছে। পুরাতন ঢাকার থেকে, ঢাকা শহর তো ওই তখন এইদিকে বিস্তৃতি ছিল কম, ওইদিকেই ছিল পুরাতন ঢাকা, যেটা এটাই দেখা ছিল, এবং এখানে গুলি হয়েছে এবং শিক্ষা অধিকার যারা রক্ত দিচ্ছে তাদের নামেই শিক্ষা অধিকার চত্বর। এইভাবে আন্দোলনটা শিক্ষক ছাত্ররা এত ফুটছে কেন? ফুসার কারণটা হইল 3টা কারণ। একটা কারণ হইল আমরা ছাত্রদেরকে এখন তো GPA 5 টাইপের সব সরাসরি। আমার বাড়ির পাশে একটা স্কুল আছে, আমার বাড়ি নরসিংদী। এই বছর যে ফার্স্ট হয়েছে বোর্ডে একটা স্কুল বই, এবং আমার ওই যে উনি বলছে যে
এই ওনার এলাকার যাওয়ার জন্য, ওই স্কুলটাতে যাওয়ার জন্য, যদিও আমার নিয়ন্ত্রণে না, কিন্তু দেখার জন্য, এটা অভিজ্ঞতার জন্য, শিক্ষকের জন্য। যতটি পরীক্ষা দিছে, মনে করেন 572 জন পরীক্ষা দিছে, 572 জন A+ পাইছে। শুনছেন? এটা হলো আমার বাড়ির থেকে, আমার ওয়াল থেকে নিয়ে 330 গজ, মানে 150 গজের ভিতরে। এবং আমার বাড়ির নিচে একটা কোচিং সেন্টার আছে, এই কোচিং সেন্টার অনুপম কোচিং। অবশ্যই অনেক কোচিং সেন্টারে শিক্ষা কোথায় গেছে? ওই আমার বাড়িতে ধারণা যে আমি যেহেতু পরিচিত নাম, আমি বোধহয় এটা চালাই, আমার কাছে অনেকে যায়, যারা চালায়। ওইখানে আপনাদের মতো চৌকুশ একজন টিচার এনে বেতন পায় 35 থেকে 40 হাজার টাকা কোচিংয়ে। এখন যদি আমার গাড়িতে উঠেন, ওই যে ড্রাইভার এনে বসা আছে, গিয়ে দেখবেন যে ছাত্র ভর্তি আমার বাড়ির সামনে, গাড়ির নামানোর কোনো জায়গা নাই। ব্যবসা মানে কোথায় গেছে শিক্ষা? ওইখানে মানে 4 থেকে 500 ছাত্র কোচিংয়েই পড়ে, এমন 50-60টা কোচিং আছে নরসিংদী শহরে। এক সময় প্রথম আলোতে উঠছিল নরসিংদীতে কলেজের হাট, অর্থাৎ নরসিংদী সরকারি কলেজের 400 গজের ভিতরে, অনেকে আমাদের কাসেম সাহেব সহ গেছে, এখানে 34টা কলেজ আছে। 400 গজের ভিতরে, 400 গজ এইদিকে, 400 এইদিকে, 34টা কলেজ আছে। শিক্ষা কেমন বাণিজ্য হয়েছে? আমি ওই কথায় ফিরে আসি, যারা আমরা যারা 33 নম্বরে পাস, জিপি এর কথা, যারা ডিভিশন ছিল তখন 33 নম্বরে পাস ছিল না, 45-এ সেকেন্ড ডিভিশন, 60 ফার্স্ট ডিভিশন। যারা এখন আমার এক ছাত্র কাইকুবাদ সচিব হইয়ার রিটায়ারমেন্টে গেছে, সে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 3-4 বছর আগে রিটায়ারমেন্টে গেছে, সে পাস করছে, হায়ার সেকেন্ড ডিভিশন পাস করছে। আমার এক ছাত্র বুয়েটের টিচার হইল, তার ছবি আছে না, সে ফার্স্ট ডিভিশন পাইছে 79-এ ফার্স্ট ডিভিশন পাইছে। পরে বুয়েটের মানে বেশি হইতো, এখন নাই, সে বিদেশ চলে গেছিল। তাইলে তখনকার সেকেন্ড ডিভিশন, তখনকার ফার্স্ট ডিভিশন কত গুরুত্বপূর্ণ ছিল। 62-র পরে আমি বলতেছি 74 একজন 79-র কথা। তাইলে এই 62-তে 5 নম্বর 50, সেকেন্ড ডিভিশন 60, ফার্স্ট ডিভিশন 70, কামার কুমার তাঁতি খেত মজুর অমুক তুমুক, তাদের ছেলে মেয়ে পড়াশোনা করবো, এটা কল্পনাও করা যায় না। আর ভর্তি হইলেও যে তোরা এমন দাম দিমু, পাস করতে। এই অবস্থার মধ্যে একটি মানুষ পয়সা গেছে, হয়ে উঠছে, আন্দোলন গড়ে উঠছে। এবং এই আন্দোলনের, শিক্ষা আন্দোলনের সাথে সকল স্তরের লোক, এই যে আমাদের একজন বলে যে শ্রমিক মারা গেছে, শ্রমিক যে মারা গেছে, কাসেম সাহেব বলছে, আরো অনেক লোক আহত হয়েছে, কিন্তু অনেকেই কারাবরণে গেছে। এই অবস্থার পরিপ্রেক্ষিতে পরবর্তী আন্দোলনগুলি হয়েছে। আমি আর কথা বাড়ানো ঠিক হবে না। ইতিহাস 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 না জানলে, এই যে বইয়ের কথা বলছে দেখেন, এই বইটা বহু কষ্ট করে আমি বাইর করছি। করোনার সময় তো কোনো কাজ নাই, লেখা শুরু করছি। টাঙ্গাইলের সেক্রেটারি আমাদের মীর মনিরুজ্জামান এই বইটা লেখার সময় একদিন আমার ফোন দিছিল, স্যার কি করতেছেন? আমি তো কিছু কারণে নদীর, ওনার বাড়ির কাছে বোধহয় নদী আছে, নদীর কাছে বসে সময় কাটাইতেছি। তা আমি উত্তরে বলছি, আমার তো কোনো কাজ নাই, আমি লেখালেখি করতেছি। লেখালেখি করে যে কাজটা করছি, এই বইয়ের যে লেখা এখন আর আমার পক্ষে লেখা সম্ভবপর না। দেখেন, কতক্ষণ আগে আমাদের সেক্রেটারি সাহেব বলছিল 5ই অক্টোবর, আমরা কি আমাদের ইতিহাস জানি? এই ইতিহাস দেখেন, বাংলাদেশ শিক্ষক সমিতির বিভিন্ন কর্মকাণ্ডের ছবি। এই দেখেন, আমি আছি, আর অনেকেই আছে, কিন্তু অনেকেই মারা গেছেন। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে তখনকার রাষ্ট্রপতি কে জিল্লুর রহমানের সাথে আমরা সাক্ষাৎ করছি। একটা ছবিতেই বুঝেন যে আমাদের পাওয়ারটা কত ছিল। আমরা কি মনে করতে পারেন যে 20 জন লোক আছে, এটা আমাদের পাওয়ার লেস হয়ে গেছে? নো, প্রশ্নই উঠতে পারে না। এই দিন না আরো দিন আছে, এই দিনে নিয়ে দেব সেই দিনের কাছে। সুতরাং সামনের দিন আরো আমরা চ্যালেঞ্জ গ্রহণ করার মতো শক্তি আছে। আমাদের সংগ্রামী সভাপতি একটি মানে ধূম্রজালের মধ্যে আমরা পড়ে রয়েছি, কুচক্রী মহল এর ক্ষোভের মধ্যে পড়ার কারণে উনি এখন জেলে আছে। কিন্তু সময় তো একদিন আসবে যে উনি বেরিয়ে আসবে, এবং আমরা আমাদের সেই অতীতের এর অবস্থায় যাব। এবং আমি এই বইটার কথা ধরছি এই জন্য, এই বইটা একটা মূল্যবান দলিল। এখন এই দলিলটা আর তো নাই, এটা শেষ বই, 500 বইয়ের শেষ বই। শামসু ভাই বলতেছিল যে ওই আমাদের জাহাঙ্গীর ভাই অনেকগুলি বই হয়তো স্কুলে নিচ্ছে, তাই দেখা যাইব যে আর একটি বই রিপ্রিন্ট করার মতো আমার আর সেই যোগ্যতা নেই। লিখতেছি,
এই দেখেন কতক্ষণ আগে বলতেছিলাম যে একজন শিক্ষক নেতা হেনাদার দ্বারা বক্তৃতায় বলছে 86-তে জেলখানায় থাইকা 86 শিক্ষক আন্দোলন ছিল চট্টগ্রামে, সেখানে হেনাদাস বলতেছে আমি যখন জেলখানায় তখন হাজার হাজার শিক্ষকের আওয়াজ শুনতেছি এবং এই যে আওয়াজ আসতেছে তা আমার বন্দী অবস্থায় যে কি সাহস এবং মনোবল বলছে। একটি আওয়াজ আমার কাছে স্পষ্ট, সেই আওয়াজটি নরসিংদীর আতাউর রহমান বলতেছে। সেই আতাউর রহমান ইচ্ছা করলে বারবার মন্ত্রী হইতারতো, এমপি হইতারতো, কিন্তু ওনার লেখা বইটা 300 টাকা দিয়ে যে একজন কিনে নিব এটাও কিন্তু শ্রদ্ধার সাথে নিতে চায় না। আমি হাতলে না করতে পারে না। ওনার স্ত্রী নাম করা টিচার, ওনার স্ত্রী সম্পর্কে লেখা আমার শিক্ষক সমিতির মহিলা সম্পাদক ছিলেন, উনি কিন্তু ভাইস প্রেসিডেন্ট ছিলেন। আমি চিন্তা করছি যে কেউ পড়ুক আর না পড়ুক, আমি যতদিন বাইচা আছি আমার ঘন্টা আমি বাজাবো। এবং যারা শিক্ষক সমিতি করতে গিয়ে অবদান রাখছে এমন 50 জন শিক্ষক, টাঙ্গাইলের একজন আছে অসুস্থ, বয়স হয়েছে, তার সভাপতি ছিল, তা এখন হ্যাঁ 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 এখন উনি এখন এই অবস্থা যে উনি ফোন দেয়, বিদেশে গেলে ফোন দেয়, তাদেরকে একটি ফ্রেমের মধ্যে সম্মান দেওয়া উচিত। মনে রাখতে হইব অতীতকে আমরা ভুললে চলবে না। সামনে আমাদের আশা আকাঙ্ক্ষা আছে। আমাদের এই দিনের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আমি সাধারণ সম্পাদক মহোদয়কে ধন্যবাদ জানাই যে উনি আয়োজন করছেন। আয়োজন না করলে তো আমি আসতাম না, যতই কষ্ট হোক আসছি, ভালো লাগতেছে আপনাদেরকে দেখিয়া। তো এখন সামনে চলবে এবং 5ই অক্টোবর হয়তো প্রতিকূল অবস্থার কারণে আমরা তো ক্যাব করে র্যালি করছি, বিভিন্ন করছি, তবে শামীম সাহেবকে বলি আপনি যে কত শক্তিশালী এটা বুঝবেন আপনি 3 দিন পরে, এখন বুঝবেন না, 72 ঘন্টা পরে বুঝবেন। কেউ না কেউ ফোন দিব, ভাই অনুষ্ঠানটা করলেন, আমরা তো দাওয়াত টাওয়াত দিলেন না, ভাই অমুক টমুক করলেন, ভাই মন্তব্য করবেন। এখন কিন্তু আইসে না বিভিন্ন কারণে, যে উনিও কিন্তু আসার সময় কলজা কাঁপছে যে ওনার একটা ভয়ভীতি কাজ করতেছে। ওনারটা শূন্য, আমাদের বয়স হয়েছে, একটু হলেও কাঁপতেছে যে অসুবিধা হয় কিনা। এই অবস্থার মধ্যে কিন্তু আমরা আছি, আমাদের তো কিছু পাওয়ার নাই। আমার বয়স 74 বছর, 14 বছর আগে অবসর নিয়েছি। আমার তো বেতন বাড়তো না, কিন্তু আমি খুব সবচেয়ে বেশি আনন্দিত হব আমার বেতন না বাড়লেও আমার বন্ধুদের বেতন বাড়ছে। আমি একবার নড়াইলে শিক্ষক সমিতির মনে হয় কাসেম সাহেব ছিলেন, আমাদের নড়াইলে গেছি এবং এটা লোহাগড়া উপজেলায় হয়েছিল। জেলা শিক্ষা অফিসার, আমি ছিলাম প্রধান বক্তা, জেলা শিক্ষা অফিসার ছিল প্রধান অতিথি। এই লোহাগড়াতে আমার এখনো বক্তৃতাটা মনে আছে, জেলা শিক্ষা অফিসার অত্যন্ত চৌকুশ, ভালো বক্তা, বলে যে আমি তো বক্তৃতা দেওয়ার দরকার নাই, আপনাদের যে উন্নতি হয়েছে তার প্রমাণ তো আপনারা। শিক্ষকরা কই কি কই, দেখেন আমি গুনছি এখানে প্রায় 200-র বেশি হুন্ডা আছে। তো 200-র বেশি হুন্ডা আছে, আর আমি যখন ছাত্র ছিলাম আমি শিক্ষকদেরকে হুন্ডা চড়তে দেখি নাই। শামীম সাহেব টাঙ্গাইলের লোক এবং টাঙ্গাইলের সভাপতি বসা আছে, যদি উনি বাড়িতে গিয়া লোক লাগায় যে প্রত্যেক স্কুলের টিচারদের কয়টা করে হুন্ডা আছে, দেখবেন যে হুন্ডার সংখ্যা, এখন তো হুন্ডা তো বাদ, প্রাইভেট কার আছে কয়জনের, টিচারদের আছে। উন্নতি কিন্তু হইতেছে, তবে উন্নতিটা পজিটিভ করার জন্য যে আন্দোলন লড়াই সংগ্রাম করার জন্য দরকার, সেই লড়াই সংগ্রাম আমরা করতে পারি না বিভিন্ন কারণে। সাংগঠনিক আলোচনা যাচ্ছি না, আমি আর কথা বলাতে চাই না। যে আমাদের যে আকাঙ্ক্ষা নিয়ে যারা রক্ত দিচ্ছেন 62 শিক্ষা আন্দোলনে, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং সেই আন্দোলনের ধারাবাহিকতা আমার সৌভাগ্য হয়েছিল যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য। তো মুক্তিযোদ্ধারা যে জীবন দিছে, যে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা, তা হয় নাই, 54 বছরেও হয় নাই। এবং সেই সর্বশেষ যে গত বছর যে অভ্যুত্থানটা হয়েছে, সেই অভ্যুত্থানের যে আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষার মধ্যে দেখেন আমরা বলতেছে অনেকেই যে শিক্ষার সব জায়গায় তো ব্যর্থ আমরা। এই যে এতগুলি কমিশন হইল, শিক্ষা কমিশন, শিক্ষার সংস্কারের জন্য সংস্কার কমিটি হয়েছে, অর্থাৎ আমাদের টোটাল জাতীয় আয়ের 3%-এর নিচে আমাদের খরচ হয়। এবং এটার জন্য কি করতে হবে, একটি বড় আন্দোলন করতে হবে। সেই আন্দোলন করার জন্য আমরা তো বললেন যে আন্দোলন করবো কেমনে, নিজেরা মারামারি হাই হাই হে হ্যাঁ লাগায়, হ্যাঁ খারাপ করা হয়, এই দল বিভক্ত হয়ে জায়গা। একটা কথা আছে, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। আমি শামীম সাহেবকে আর সর্বশেষ একটি কথা বলে করব, ক্রিটিক্যাল টাইম নিয়মটা হইলে বিপদে মরে রক্ষা করো এনহমর প্রার্থনা, বিপদে না যেন করি ভয়। আমরা আজকে বিপদে আছি, তারপরে বিপদে আমাদের ভয় করলে চলতো না, আমরা আছি। এবং তোমার সাথে যদি কেউ না থাকে একলা চলো, রবীন্দ্রনাথ ঠাকুরের গান। এবং আমরা পরবর্তী কাজ হইব যখন স্বাভাবিক অবস্থা আসে, প্রশিক্ষণ প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ।
যদি দিনব্যাপী প্রশিক্ষণ হয় একটা জিনিসের উপরে, আমরা কিন্তু আমাদের অধিকার নিয়ে কথা বলার জন্য আমরা সাহস পাবো। এই যে আমাদের 3 বোন আছে, তারা কি জানে হেনাদাস সম্পর্কে? হেনাদাসের জীবনী পড়লে তাদের যে পরের দিনই তো তারা অন্যরকম হয়ে যাবো, তাদের আচার আচরণ কথাবার্তায়, যে উনি এত সব পারছে। উনি চা বাগানের শ্রমিকের সাথে গেছে, অথচ তখনকার মেট্রিক, ব্রিটিশ আমলে মেট্রিক পাশ করা, উনি ফার্স্ট ডিভিশন পাওয়া, এবং উনি ঢাকা মনিজার রহমানা ছিল। এই শেষ বয়সে 60 বছর বয়স যখন ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হইয়া উনি বাংলাতে এই ফার্স্ট ক্লাস তো পায় না, 2nd ক্লাস প্রাইভেট পরীক্ষা দিয়ে 2nd ক্লাস 5th হয়েছে উনি। এ আমাদের নেত্রী হেনা দাস, যিনি প্রয়াত। এইভাবে তো হয় নাই। এই যে আমাদের আজকে যে অবস্থানটা হয়েছে, এই অবস্থানটার পিছনে কম বেশি সবারই পরিশ্রম করতে হচ্ছে। আপনারা আগায় নেবেন, এবং আমরা যদি মনে করেন আমরা সবাই যা আছি এমনি এমনি হয়ে দেবো না, আঙ্গুলটা সোজা বাঁকা করতে হবে। ঘি করতে আঙ্গুলে ঘি আনতে হইলেও যে আঙ্গুলটা বাঁকা করতে হয়। তা আমি আর কথা না বাড়িয়ে সকলের প্রতি আজকের এই দিনে আমরা শ্রদ্ধা জানাচ্ছি, এবং আমাদের বিশেষ করে হারুন ভাই আসছেন, এবং আপনারা দয়া করে যতটুকু পারেন পড়বেন, পড়ার কোনো বিকল্প নাই। এবং মনে করতে পারেন যে এই পড়ে লাভ হইব কি, ফেসবুক দেখেন, প্রযুক্তি ঠিক আছে, কিন্তু পড়ার কোনো বিকল্প নেই। সবাইকে ধন্যবাদ। আগামী দিনের লড়াই সংগ্রামে আমরা অবশ্যই আগায় যাব, এই কথা বলে আমি শেষ করব। ধন্যবাদ। বাংলাদেশ শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত আজকের শিক্ষা দিবস উপলক্ষে বক্তব্য রাখলেন। এটা খুলে নেন, খুলে নেন, খুলে নেন, খুলে নেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিও কর্তৃক আয়োজিত শিক্ষা দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠান, সম্মানিত সভাপতি জনাব বেগম দুরুন নাহার, উপস্থিত আছেন বাংলাদেশ শিক্ষক সমিতি উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য, বাংলাদেশ শিক্ষক সমিতির সাবেক সফল সাধারণ সম্পাদক, শিক্ষক সমিতির আইকন, শিক্ষক সমাজের গর্ব বহন করার জায়গা জনাব বাবু রঞ্জিত কুমার সাহা, মঞ্চ উপস্থিত উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য, সাবেক সফল সাধারণ সম্পাদক, আমাদের অনুপ্রেরণা উৎস জনাব অধ্যক্ষ আবুল কাশেম, মঞ্চ উপস্থিত আমাদের শিক্ষা গবেষণা সম্পাদক জনাব মোহাম্মদ শামসুল হক, আমাদের কেন্দ্র কমিটির অন্যান্য সদস্য, বাংলাদেশ শিক্ষক সমিতি টাঙ্গাইল সদরের সংগ্রামী সভাপতি আব্দুল আল মামুন, আমাদের বিশিষ্ট মেহমান হারুন রশিদ সহ আমাদের অর্থ সম্পাদক প্রবীর রঞ্জন দাস এবং অন্য শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমরা আলোচনার শেষ পর্যায়ে, তা আজকের যে আলোচনা, যারা আলোচকবৃন্দ অত্যন্ত সুন্দর বক্তব্য রেখেছেন, এবং তাদের বক্তব্যের মাধ্যমে আমরা ৬২ সহ বাংলাদেশের অভ্যুদয় ইতিহাস, বাংলাদেশের যে সামনে এগিয়ে চলার ইতিহাস, আমাদের শিক্ষক আন্দোলন ইতিহাস এবং বিভিন্ন শিক্ষক নেতার ইতিহাস সবকিছু আমরা জানলাম। আসলেও শিক্ষা ছাড়া কোনো জাতি এগিয়ে যেতে পারে না, এবং শিক্ষক হইল সেই শিক্ষাকে এগিয়ে নেওয়ার প্রধান হাতিয়ার, সেই শিক্ষক সমাজ। আমাদের সেই ৬২ যে শিক্ষা আন্দোলন, বৈষম্যের বিরুদ্ধে, বঞ্চনার বিরুদ্ধে এবং শিক্ষা সংকোচনের বিরুদ্ধে যে আন্দোলন, সেই আন্দোলনের ইতিহাস আমরা জানলাম, এবং যেই আন্দোলনের ইতিহাস, সেই আন্দোলনের অনুপ্রেরণা ধারণ করেই আমরা আগামী পথ চলব। এবং আমাদের বর্তমান মাধ্যমিক পর্যায়ের যে শিক্ষক সমাজ আন্দোলন আছে, যে বিটির নেতৃত্বে জাতীয়করণ আন্দোলন আমরা আছি, এবং জাতীয়করণ আন্দোলনের আমাদের আন্দোলন সংগ্রামের মহান নেতা জনাব অধ্যক্ষ কাউসার আহমেদ, উনি নেতৃত্বে 2023-এর 22 দিন আন্দোলন হয়েছে, এবং 2025-এ তার নেতৃত্বে শিক্ষাপত্র জাতীয়করণ আন্দোলনের চূড়ান্ত অবস্থায় গত 21শে মে তাকে মিথ্যা মামলা এক মব দাসের মাধ্যমে কুচক্রী মহল জাতীয়করণের আন্দোলনকে নস্যাৎ করার জন্য এবং আমাদের এই শিক্ষাকে পিছিয়ে নেওয়ার জন্যই, বিশিষ্ট একটা উদ্দেশ্য নিয়েই এই কাউসার সাহেবের বিরুদ্ধে একটা মিথ্যা ষড়যন্ত্র করে মামলা দিয়েছে এবং তাকে আন্দোলন করেছে। আমরা আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে তার মুক্তি কামনা করছি, এবং যার নেতৃত্বে আবারও আমরা বাংলাদেশ শিক্ষক সমিতি বিটি নেতৃত্বে আমাদের জাতীয় আন্দোলনের অভিষ্ট লক্ষ্যে পৌঁছবে। আমরা সবসময় আন্দোলনে থাকব, এবং আজকের অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ শিক্ষক সমিতির সদস্য আছেন এবং মাধ্যমিক পর্যায়ের 5.5 লক্ষ শিক্ষক কর্মচারী বাইরে থাকবে। আপনারা আসুন, যে কোনো আন্দোলন সংগ্রামে বিটি নেতৃত্বে আগামী দিনে যে কর্মসূচি আমরা ঘোষণা করব, সেই কর্মসূচিতে আপনারা সবাই অংশগ্রহণ করবেন, এবং জাতীয়করণ আন্দোলনকে অবশ্যই আমরা একটা পথে নিয়ে আসবো। অবশ্যই ইনশাল্লাহ আমাদের জাতীয়করণ হবে ইনশাল্লাহ, কারণ জাতীয়করণ এখন সময়ের দাবি। প্রাথমিক জাতীয়করণ হয়েছে, এখন মাধ্যমিক জাতীয়করণ হবে একমাত্র দাবি, এবং মাধ্যমিক জাতীয়করণ করলে খুব বেশি
সরকার ব্যয় হবে না, খুব বেশি ব্যয় হবে না। আমাদের যে সম্পদ আছে, আমাদের যে বিভিন্ন স্কুলের যে সম্পদ আছে এবং বিভিন্ন যে আয়ের উৎস আছে, সবকিছু সমন্বয় করলে খুব বেশি ব্যয় হবে না। তার মনে করি যে বর্তমান প্রেক্ষাপটে বা 2025 এসে 5ই আগস্টের পরে যে বৈষম্যহীন সমাজ কথা বলা হয়েছে, বৈষম্য দূরীকরণ আন্দোলনে ছাত্র সমাজ যে ভূমিকা রেখেছে, আমি মনে করি সেই বৈষম্য দূর করতে হলে শিক্ষা ক্ষেত্রে এই বৈষম্য, সরকারি বেসরকারি যে পাহাড়সম বৈষম্য, এটা অবশ্যই দূর করতে হবে। তা না হলে এই 5ই আগস্টের যে মূল ধারা চেতনা সেটা লঙ্ঘিত হবে। আমি মনে করি অবশ্যই বর্তমান সময়ে মাধ্যমিক শিক্ষা সহ শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের ছাড়া অন্য কোনো বিকল্প নাই। ধন্যবাদ সবাইকে। এরপর বক্তব্য রাখবেন এবং সমাবেশ বক্তব্য দিবেন বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএর সংগ্রামী সভাপতি ভারপ্রাপ্ত এবং আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব বেগম নুরুন নাহার। এখন বক্তব্য রাখবেন জনাব বেগম নুরুন নাহার। বিসমিল্লাহির রহমানির রহিম। সতেরোই সেপ্টেম্বর 2025 শিক্ষা দিবস। শিক্ষা কি, এই প্রশ্নটাই প্রথম মনে আসে। শিক্ষা হচ্ছে মানুষের আচরণের ইতিবাচক পরিবর্তন। এই ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে একজন মানুষ আদর্শ, নীতিবান এবং দক্ষ হয়ে গড়ে ওঠেন। আর এই দক্ষতা বৃদ্ধির কাজটি করে থাকেন আমাদের সম্মানিত শিক্ষকগণ। এখানে শিক্ষক বলতে আমাদের পরিবারে আমাদের মাও কিন্তু প্রথম শিক্ষক। সেই পরিবার থেকে আমরা একাডেমিক শিক্ষা লাভ করে থাকি, পর্যায়ক্রমে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চশিক্ষা, গবেষণামূলক শিক্ষা। শিক্ষার শেষ নেই, দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা গ্রহণ করা যায়। এই শিক্ষা নিয়ে আমরা যখন ভাবি তখন সেই দিনটির কথা মনে পড়ে যেই দিনটি আজকের দিন 17ই সেপ্টেম্বর। এই দিনে যারা শিক্ষাকে মানসম্পন্ন, কার্যকর করার জন্য এবং বাঙালি জাতির জন্য উপযুক্ত করে সঠিক পথে চলার মতো দিক নির্দেশনা, নীতিমালা তৈরি পাওয়ার জন্য যারা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, আমরা এই দীর্ঘ সময় ধরে ওনাদেরকে স্মরণ করেছি। ওনাদের নাম বারবার উচ্চারিত হয়েছে। আমরা ওনাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং পরকালে ওনারা নিশ্চয়ই সেই সর্বোচ্চ সম্মান পেয়েছেন যা ওনাদের প্রাপ্য। আমরা বাংলাদেশের সেই পাকিস্তান শাসনামল থেকে, বিশেষ করে ইংরেজ শাসনামল থেকেও আমরা পর্যায়ক্রমে আমাদের যে কাঙ্ক্ষিত শিক্ষা পাওয়ার জন্য যে পরিবার অপেক্ষা করে, পরিবারের বাবা মা সদস্যরা অপেক্ষা করে, সেই শিক্ষার জন্য আমরা যখনই একাডেমিক শিক্ষা, উচ্চতর শিক্ষা গ্রহণ করতে চেয়েছে আমাদের জাতি, তখনই সেই পাকিস্তান সরকার বা পর্যায়ক্রমে সরকারিভাবে ভুল শিক্ষা পদ্ধতি, অন্যায় শিক্ষা পদ্ধতি, একেবারে কঠিন শিক্ষা পদ্ধতি, যার রাস্তা পথ অনেক দুর্গম, সেরকম শিক্ষা পদ্ধতি চাপিয়ে দেওয়া হয়েছে, যার জন্য আমাদের শিক্ষার্থীরা পর্যায়ক্রমে তাদের স্বপ্ন ভঙ্গ হয়েছে, পরিবারের স্বপ্ন ভঙ্গ হয়েছে এবং আন্দোলন, সংগ্রাম, রাজপথে সেই তপ্ত রৌদ্রের মধ্যে আমাদের কিশোররা, যুবকরা তারা প্রাণ দিয়েছে। তাদের কথা মনে পড়লে এখন আমাদের বুক কাঁপে। আসলে তখন আমরা চিন্তা করি তাদেরও মা ছিল, বোন ছিল,
ঘর ছিল। সেই 52 ভাষা আন্দোলন 62-তে আমাদের যে আজকের দিনটি আমরা উদযাপন করছি, তা যদি আমরা একটু মন দিয়ে ভাবি, তাহলে কত ত্যাগ তিতিক্ষায় আমরা জাতি এই পর্যায়ে এসেছি। কিন্তু এখনো আমাদের শিক্ষা পরিকল্পিত নয়, আমাদের শিক্ষকগণ বঞ্চিত। শিক্ষকগণের যে চাওয়া, মানুষের জীবন একটাই, সেই জীবনে যদি সময় মতো স্টপ করব, সময় মতো যদি অর্জন না করা যায়, তাহলে তো সেই সময়ে যেই সুখটুকু পাওয়ার কথা তার সম্ভব হয় না। এখানে আমাদের বক্তাগণ অনেক আজকের দিনের অনেক তাৎপর্য, শিক্ষা দিবসের অনেক তাৎপর্য তুলে ধরেছেন, গুরুত্ব প্রকাশ করেছেন। আমরা আমাদের উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত নেতা রঞ্জিত দাদার বক্তব্য শুনেছি। উনি পরিষ্কারভাবে সেই ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছেন। অধ্যক্ষ কাশেম ভাইয়ের ওনার বক্তব্য শুনেছি। আরও অনেক কর্মকর্তাগণ, আমাদের আজকের যিনি গেস্ট আছেন ভাই, উনি একজন বড় মাপের নেতা, ওনার উপলব্ধিও আমরা অনুধাবন করেছি। আমাদের সম্পাদক ভাই, সেই ওনার দীর্ঘ সময় উনি খণ্ড খণ্ড অনেক বক্তব্য দিয়েছেন, তারপরে উনি শেষে ওনার পরিকল্পনা ভাবনার কথা বলেছেন। তো এর মধ্যে আমার মনে হয় যে আমার এই ছোট সময়ে আমার অনেক জ্ঞানও বৃদ্ধি পেয়েছে। এর সাথে আমি আসলে আজকে অনেক কিছু পেয়েছি, যার মধ্যে আমার প্রতিষ্ঠানের 4 জন এখানে শিক্ষকগণ উপস্থিত আছেন। ওনাদেরকে হয়তো আমরা কিছু বিষয় যেগুলো হয়তো অতীতের অনেক আজকের দিন সম্পর্কে ওনারা জানেন না, সেই তথ্যগুলো ওনাদেরকে অবগত করতে পেরেছি। এই জন্য আমি মনে করি যে আমি সার্থক এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এখানে যারা অনেক মূল্যবান সময় ধরে বসে আছেন এবং মূল্যবান সময় দিয়েছেন। আমাদের কর্মকর্তাগণ, আমাদের শিক্ষক ভাইয়েরা, বোনেরা, সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং দোয়া করছি, অভিনন্দন জানিয়ে দোয়া করছি। আর আমাদের সম্পাদক ভাই, উনি যে সুন্দর আয়োজন করেছেন, এইখানে আমাদের উপস্থিতির সংখ্যা কম, কিন্তু আমাদের বক্তব্য ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ, গভীর উপলব্ধি, সম্মান সাথে যে আমরা এইখানে অনুষ্ঠানটা পরিচালিত হয়েছে, আমাদের সম্পাদক ভাই পরিচালিত করেছেন, তার যে সৌন্দর্য আমরা উপলব্ধি করেছি এবং আমাদের এই সময়টুকু কাজে লেগেছে। এবং আমরা বিটিএ গতানুগতিক সকল প্রোগ্রামই, জাতীয় প্রোগ্রাম, এই গুরুত্বপূর্ণ প্রোগ্রামগুলিও আয়োজন করে থাকে, পালন করে থাকে পর্যায়ক্রমে। আমরা দীর্ঘ সময় থেকে সেই অনেক আরও বাস্তব সময়ে বিশেষ করে জাতীয় অনুষ্ঠানগুলি আমরা করেছি। তো বিটিএ সবসময়ই এই শিক্ষা দিবসকে কার্যকর করা, শিক্ষকদের পরিশ্রমকে কাজে লাগানো এবং তারা তাদের ভবিষ্যৎ স্বপ্ন পূরণে সকল সামাজিক মর্যাদা, আর্থিক মর্যাদা, সকল বিষয়ে বিটিএ সব সময় কাজ করেছে। নেতারা অনেক পরিশ্রম করেছেন, অনেক ত্যাগ স্বীকার করেছেন। তো ইনশাল্লাহ আমরা পেয়েছি অনেক। আমাদের সেই এই যে 15 পে স্কেল, আমাদের বৈশাখী ভাতা, আমাদের উৎসব ভাতা, আরও অন্যান্য সুবিধাদি পাওয়ার ক্ষেত্রে বিটিএর অবদান অনস্বীকার্য। বিটিএর সেই সৌন্দর্য প্রকাশিত করেই যাবে, সেই গুণাবলী প্রকাশিত করেই যাবে। আর আমি স্মরণ করছি আমাদের নির্বাচিত সভাপতি অধ্যক্ষ কাউসার আহমেদ ভাই, উনি আমাদের সাথে ওনার দূরত্ব, আল্লাহ সৃষ্টিকর্তা যেন এই দূরত্ব খুব সহজে কম সময়ের মধ্যে যেন গুছিয়ে দেন, এই প্রার্থনা করছি। ইনশাল্লাহ আমাদের আশা পূরণ হবে। আমরা আমাদের সুন্দর সময় আবার আমরা নিয়ে আসব। তো
আমি সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে এবং সকলের কাছে দোয়া চেয়ে এবং বিটিএর আরও সফলতা কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আর অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।